আজকে আমরা কম্পিউটার গ্রাফিক্সে লাইটিং, ইলুমিনেশন অথবা রিফ্লেকশন মডেল সম্পর্কে কথা বলবো। সো আজকের কন্টেন্টে বেসিক্যালি থাকবে লাস্ট ক্লাসে যে আমরা কালার দেখিয়েছি, কিভাবে একটা পার্টিকুলার অবজেক্টে লাইটের প্রেজেন্সে কালারটা কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটাকে ভালো মতো ক্যাপচার করা, লাইটিংকে কিভাবে ডিফারেন্ট পার্টে ব্রেকডাউন করে ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে অ্যানালাইজ করা যায় সেই জিনিসটা আমরা দেখব। এবং রিয়েলিস্টিক্যালি আমাদের কিভাবে এই লাইটিং মডেলগুলোর একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করানো যায়, এবং স্পেশালি আমরা ফংস ইলুমিনেশন মডেল এই জিনিসটাও দেখব উইথ অ্যাটেনুয়েশন, দ্যাট মিনস ডিস্টেন্সের সাথে বেস করে লাইট এনার্জি যে চেঞ্জটা হয় সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং ফাইনালি আমাদের প্রত্যেকটা পিক্সেলের লাইটিং ক্যালকুলেশন করার পর কম্পিউটেশনাল কস্ট রিডাকশনের জন্য বাকি পিক্সেলগুলোতে কিভাবে ইন্টারপোলেশনের মাধ্যমে অথবা আদার্স কোনো নেসেসারি মিনসে আমরা কাজটা করতে পারি, সেটাও আমরা শেডিং টপিকটাতে দেখব। আজকের লেকচারের অনেক কিছুই আমরা নিয়েছি হচ্ছে এই দুইটা কন্টেন্ট থেকে। এর মধ্যে আপনি ফার্স্ট যেই লিঙ্কটা দেওয়া আছে ইউটিউব লিঙ্ক থেকে আজকের এই লেকচারের একটা জিনিস দেখা যাবে, যেটা হচ্ছে গিভেন ডক্টর জন শিয়াকের একটা ভিডিও। অ্যান্ড আলটিমেটলি আমাদের সেকেন্ড যে লিঙ্কটাতে দেওয়া আছে সেটা হচ্ছে এই স্লাইডে যত বেসিক্যালি ইলাস্ট্রেশন অথবা পিকচার্স ইউজ করা হয়েছে সবকিছুই হচ্ছে এখান থেকে আপনি পাবেন। এখানে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা লাইটের কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি কিভাবে চেঞ্জ করা যায়, সেখানে একটা লাইভ 3D ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখানো হয়েছে। সো ক্লাসে আজকে যা কিছু দেখানো হবে, আমরা যদি এই লিঙ্কটাতেও যাই, সেকেন্ড লিঙ্কটাতেও যাই, তখন আমরা সেই ফংস ইলুমিনেশনের মডেল ডিফারেন্ট কম্পোনেন্ট চেঞ্জ করে দেখতে পারবো। সো আজকে যদি বেসিক্যালি ফার্স্ট ডেফিনেশনে যাই যে ইলুমিনেশনটা বেসিক্যালি কি। ইলুমিনেশন বলতে আমরা বুঝবো যে লাইট এনার্জি আমাদের সোর্স থেকে ডিফারেন্ট সারফেসে বেসিক্যালি ট্রান্স ট্রান্সমিট হয়, এবং এই জিনিসটার কারণে আমাদের ডিফারেন্ট সারফেস অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল যে তার কালার সেই কালারটা পেয়ে থাকে। সো বেসিক্যালি ইলুমিনেশনকে আমাদের এই ইয়ের পার্সপেক্টিভে, ক্রাইটেরিয়ার পার্সপেক্টিভে অথবা স্পেসের পার্সপেক্টিভ থেকে দুইটা মেইন ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। একটাকে আমরা বলি লোকাল ইলুমিনেশন, দ্যাট মিনস লোকাল লাইটের প্রেজেন্সে যে ইলুমিনেশনটা হয়ে থাকে। আর গ্লোবাল ইলুমিনেশন হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টে ডিফারেন্ট লাইটের কারণে যে লাইটটা হয়ে থাকে। একটা ভালো এক্সাম্পল হইতে পারে যে আমাদের ক্লাউডি ডেতে অথবা নর্মাল একটা সানি ডেতে আমাদের রুমের বাইরে সানের কারণে যে লাইটটা ধরতে পারি সেটা সব জায়গায় মোটামুটি থাকে, একে আমরা বলতে পারি গ্লোবাল ইলুমিনেশন। বাট আমরা যদি একটা ক্লাসরুমে থাকি অথবা আমাদের বাসার রুমে থাকি, তখনই কিন্তু আমাদের সেই ক্লাসরুম অথবা রুমের রেসপেক্টিভে কিছু লোকাল লাইট থাকে। সো সেই লোকাল লাইটগুলো আমাকে যে ইলুমিনেশন দিবে তাকে আমরা বলবো লোকাল ইলুমিনেশন। সো আমাদের বেসিক্যালি মেইন টার্গেটটাই থাকবে এই গ্লোবাল অথবা লোকাল ইলুমিনেশন যেটাই আমি বলি না কেন, তাকে কিভাবে একটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, যেন কম্পিউটার গ্রাফিক্সে ডিফারেন্ট সিমুলেশন মডেলে আমরা সেগুলো ইউজ করতে পারি। এখন লাইটিংটা কেন দরকার এটা যদি আমরা বুঝতে চাই, সাপোজ আমার কাছে এখানে একটা ক্যাটেল ড্র করা আছে। এখন সুন্দর করে আমি লেফট সাইডে একটা ক্যাটেল ড্র করলাম, বাট ক্যাটেলটা ড্র করার পর সাপোজ ক্যাটেলটার কালার ছিল অরেঞ্জ। সো আমি আমার গ্রাফিক্যাল সফটওয়্যারকে ইনস্টল দিলাম যে এই ক্যাটেলটার প্রত্যেকটা পিক্সেলে অরেঞ্জ কালার করে দেওয়ার জন্য। সো আলটিমেটলি প্রত্যেকটা পিক্সেলে যদি অরেঞ্জ কালার করে দেওয়া হয়, যদিও আমি এটাকে একটা 3D পিকচারের মতো ড্র করেছিলাম, বাট খেয়াল করে দেখি আমরা আলটিমেটলি কিন্তু একটা ব্ল্যান্ড অথবা ওয়াশড আউট একটা 2D ইমেজের মতো আউটলাইন পাচ্ছি। কারণ প্রত্যেকটা পিক্সেলে যেহেতু সেম কালার অ্যাসাইন করে দেওয়া হয়েছে, ডিফারেন্ট কম্পোনেন্টকে কিন্তু এখন আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না। বাট রিয়েলিস্টিক্যালি কি হয় এই জিনিসটাকে যদি আমরা খেয়াল করি, মনে করি আমাদের রাইট সাইডে ক্যাটেলের জন্য টপ রাইট কর্নারে কোনো একটা লাইট সোর্স ছিল। সো টপ রাইট কর্নারে লাইট সোর্সটা থাকার কারণে হয়তো বা যেই পোর্শনটা লাইটের দিকে আছে, এই পোর্শনটা বলি, এই পার্টটুকু বলি, এই পার্টটুকু বলি, ক্যাটেলের যেই পোর্শনটা লাইটের দিকে ফেস করানো সেই সাইডটা বেশি ব্রাইটার হলো, এবং যেই ফেসটা লাইটের অপোজিটে ফেস করানো সেই পার্টগুলো কিন্তু ডার্কার হলো। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট লাইটিং এর ডিফারেন্সের কারণে আমাদের কোনো একটা অবজেক্ট সেটা কি লাইটের দিকে ফেস করে আছে নাকি লাইটের অপোজিট দিকে ফেস করে আছে, সেম কালারই কখনো লাইটার দেখায় কখনো ডার্কার দেখায়। সো লাইটের প্রেজেন্সে কালারের যে এরকম
চেঞ্জটা হয়, এই জিনিসটাকে আমাদের ফুটিয়ে নেওয়াই হচ্ছে আজকের লাইটিং মডেলের মেইন টাস্ক। সো সিম্পলি আমরা কালারিং মডেলে দেখেছি কিভাবে একটা কালারকে রিপ্রেজেন্ট করা যায়, বাট এখন আমরা বুঝতে পারলাম একটা অবজেক্টের প্রত্যেকটা পিক্সেলে সেই কালারকে যদি অ্যাসাইন করে দেই, দ্যাটস বেসিক্যালি নট এনাফ। সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের ওই কালারে লাইটের যে ইফেক্টটা আসে এবং লাইটের কম বেশি কারণে আমাদের কালারের যে ভেরিয়েশনটা ক্রিয়েট হয়, সেটাকে কোনোভাবে ম্যাথমেটিক্যালি মডেল করে নিয়ে আসতে হবে। এখন ইলুমিনেশন অথবা লাইটিং মডেল ডিসকাস করার জন্য বেসিক্যালি আমরা দুই ধরনের ইলুমিনেশনের কথা চিন্তা করতে পারি। কিছু ইলুমিনেশনের জন্য আমরা যেই অবজেক্টকে দেখতে চাই, দেখা যায় যে ওই অবজেক্টে ডিরেক্টলি লাইট সোর্স থেকে লাইট এসে আলটিমেটলি সেই অবজেক্ট থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে আমাদের ভিউ পয়েন্ট, সেটা আমাদের ক্যামেরা হতে পারে, সেটা আমাদের আই হতে পারে, সেখানে এসে বেসিক্যালি ক্যাপচার্ড হয়। সো যখন লাইট সোর্স থেকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা অবজেক্ট থেকে লাইট ইনসিডেন্ট হয়ে ডিরেক্টলি ভিউ পয়েন্টে রিফ্লেক্ট হয়, তখন আমরা সেই ধরনের ইলুমিনেশনকে বলি ডিরেক্ট ইলুমিনেশন। বাট মোস্টলি আপনি যদি চিন্তা করেন যে আমাদের একটা সানি ডেতে আমাদের রুমের ভিতরে ডিরেক্টলি সান দেখা না গেলেও ওই সানরেস ডিফারেন্ট অবজেক্টে বারবার রিফ্লেক্ট হয়ে হয়ে আলটিমেটলি আমাদের রুমের ওয়াল বলি এনভায়রনমেন্ট বলি সেখান থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে যখন আমাদের ভিউ পয়েন্টে আসে, তখনও কিন্তু আমরা একটা ইলুমিনেশন দেখতে পারি। বাট সেই ইলুমিনেশনে আমি যেই অবজেক্টটা দেখতে পাচ্ছি সেই অবজেক্টে কিন্তু ডিরেক্টলি লাইট সোর্স থেকে লাইটটা ইনসিডেন্ট হয়নি, রেদার ডিফারেন্ট অবজেক্টে বারবার রিপিটেড রিফ্লেকশনের পর ফাইনাল রিফ্লেকশনে লাইটটা ইনসিডেন্ট হয়ে এই অবজেক্টে এসেছে এবং সেই অবজেক্ট থেকে লাইটটা রিফ্লেক্ট ব্যাক হয়ে ফাইনালি আমাদের ভিউ পয়েন্টে আসলো। সো এই ধরনের ইলুমিনেশনকে বলা হবে ইনডিরেক্ট ইলুমিনেশন। সো বুঝতেই পাচ্ছি যে আমাকে যদি একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাতে বলা হয়, ডিরেক্ট ইলুমিনেশনটাকে ডিফাইন করা খুবই ইজিয়ার। কজ আমি যদি লাইট সোর্সের পজিশন জানি, যে অবজেক্টটাকে দেখতে চাই তার পজিশন জানি এবং ভিউ পয়েন্টের পজিশন জানি, তখন এই তিনটা পজিশনের রেসপেক্টিভে ওয়েল ডিফাইন্ড ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে পাওয়া যায়, যেটা ধরে খুব সহজেই ডিরেক্ট ইলুমিনেশন মডেল করা যায়। বাট ইনডিরেক্ট ইলুমিনেশনে রিফ্লেক্টেড রেটাকে ইজিলি পাওয়া গেলেও আমরা কিন্তু ইনসিডেন্ট রেকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি না, কারণ এখন কিন্তু রেটা ডিরেক্টলি লাইট সোর্স থেকে ইনসিডেন্ট হচ্ছে না, ডিফারেন্ট অবজেক্টে রিপিটেড রিফ্লেকশনের পর হয়তোবা আদার্স কোনো অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে ফাইনালি আমার অবজেক্টে আসছে। সো দেখা যাবে যে ম্যাথমেটিক্যালি আমাদের এই লাইটিং মডেলে অথবা বেসিক্যালি ফংস ইলুমিনেশন মডেলে আমরা বেসিক্যালি ইনডিরেক্ট ইলুমিনেশন এই ব্যাপারটাকে আমরা একটু অ্যাভয়েড করে যাব। বাট ম্যাথমেটিক্যাল মডেলিং এ যখন আমরা ইনডিরেক্ট ইলুমিনেশন ডিজাইন করতে যাব, দেখব যে রে ট্রেসিং এর পার্টটা এই ব্যাপারটাকে খুব ভালো মতো ক্যাপচার করে। এবং ইনডিরেক্ট ইলুমিনেশনে আমরা কয়বার রিফ্লেক্ট করব একটা লাইট, অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যালি কথা চিন্তা করি, হয়তোবা 10, 20, 30, 40, 50 অথবা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস রিফ্লেক্ট হয়ে আলটিমেটলি আমার অবজেক্টে আসে। বাট যত আমি ইনডিরেক্ট রিফ্লেকশন বাড়াবো, কম্পিউটেশনালি মডেলটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। সো বেসিক্যালি ইনডিরেক্ট ইলুমিনেশনটাকে ম্যাথমেটিক্যালি ডিজাইন করার জন্য রে ট্রেসিং এ একটা টিউনেবল প্যারামিটার রাখা যায়, যে আমি যদি আমার রিফ্লেকশনের ডেপথ 4 দিই, তখন আমি মানে 4 বার ইনডিরেক্ট রিফ্লেকশন হলে আমার কোনো একটা পয়েন্টে কোনো একটা লাইট আসলে সেটাকে আমি ডিজাইনিং এ রাখবো, এর বেশি রিফ্লেকশন হলে সেটাকে আমি আর ডিজাইনিং এ রাখবো না। এটাকে একটা টিউনেবল প্যারামিটার রাখা যায় রে ট্রেসিং এ। বাট যেহেতু আমরা ইনডিরেক্ট ইলুমিনেশন লাইটিং এ ডিরেক্টলি দেখছি না, আজকে আমাদের মেইন ফোকাস থাকবে কিভাবে ডিরেক্ট ইলুমিনেশনটাকে ম্যাথমেটিক্যাল মডেলে দাঁড় করানো যায়। এখন যেহেতু আমরা ইলুমিনেশন মডেল চিন্তা করছি, আমাদের এখানে বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে লাইট সোর্স, যেখান থেকে আমাদের লাইট রেস আসবে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের সারফেস, যেই জিনিসটাকে আমরা দেখতে চাই অথবা যেই পয়েন্টটাকে আমরা দেখতে চাই। এখন সেই পয়েন্টটাই সারফেসের রাফনেস স্মুথনেসের উপর ডিপেন্ড করে, ডিফারেন্ট প্রপার্টিজের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কিছু আসতে পারে। সো লাইটিং মডেলের মেইন কাজ হচ্ছে লাইট ইন্টেন্সিটি আইকে ক্যালকুলেট করা। সো কোশ্চেন ইজ, এই ইন্টেন্সিটি আইকে আমি কিভাবে কোথায় প্লাগ ইন করব? আমাদের কালার মডেলে দেখেছি যে প্রত্যেকটা পিক্সেলকে আমাদের স্ক্রিনে দেখানোর জন্য একটা কালার দিতে হয় এবং সেই কালারকে আমরা ডিফারেন্ট কালার মডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো সাপোজ যেটা সবচেয়ে ভার্সলি ইউজ, আমি RGB কালার মডেল ইউজ করা হলাম। সেই RGB কালার মডেলে আমি কোনো একটা রেড গ্রিন ব্লু এর কম্পোজিশনে কোনো একটা পিক্সেলের কালার ডিটারমাইন করা হলো। সো এই পিক্সেলের ইন্টেন্সিটি হচ্ছে এই পার্টিকুলার কালার। সো নর্মালি একটু আগে
যে জিনিসটা দেখানো হলো, যদি আমি প্রত্যেকটা পিক্সেলে অরেঞ্জ কালার করে দিই, আমি এরকম ব্ল্যান্ড অথবা ওয়াশড আউট একটা পিকচার পাই। বাট যখন ডিফারেন্ট লাইটের ইনফ্লুয়েন্সটাও আমি সেই পিক্সেলে নিয়ে আসি, তখন কিন্তু সেম পিক্সেলে আমি একটা কালার পেলেও ডিফারেন্ট পিক্সেলে কিন্তু আমি ডিফারেন্ট কালার পেয়ে থাকি। সো বেসিক্যালি আমাদের লাইটিং অথবা ইলুমিনেশনের মডেলের মেইন কাজটা হবে কিভাবে প্রত্যেকটা পিক্সেলের জন্য সেপারেটলি রেডের ইন্টেন্সিটি, গ্রিনের ইন্টেন্সিটি, ব্লু এর ইন্টেন্সিটি ক্যালকুলেট করে আমি একটা কালার পেতে পারি, সেই জিনিসটা নিয়ে আসা। সো বেসিক্যালি আমাদের একটা বেস কালার থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের ক্যাটেলের জন্য একটা অরেঞ্জ কালার ছিল, বাট লাইটিং এর প্রেজেন্সে এই অরেঞ্জ কালারের রেড, গ্রিন, ব্লু ইন্ডিভিজুয়াল তিনটা কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসটাই আমাদের লাইটিং মডেল তুলে নিয়ে আসবে। সো বেসিক্যালি আমরা আর কিছুই না, আর জিবি এই কালারের রেড, গ্রিন, ব্লু এদের ইন্টেন্সিটি ক্যালকুলেট করাই আমার লাইটিং অথবা ইলুমিনেশন মডেলের মেইন কাজ। এখন পুরো পাইপলাইনিংটাকে আমরা একটু ইজিয়ার করার জন্য আমরা দেখব যে ইলুমিনেশন অথবা লাইটিং মডেলটাকে আমরা তিনটা সেপারেট কম্পোনেন্টে ডিভাইড করে নিয়ে আসছি। আমাদের একটা কম্পোনেন্টকে বলি আমরা অ্যাম্বিয়েন্ট লাইট, একটা কম্পোনেন্টকে বলি ডিফিউজ লাইট, আরেকটা কম্পোনেন্টকে বলা হচ্ছে স্পটলাইট অথবা স্পেকুলার লাইট। সো রিয়েলিস্টিক্যালি এই তিনটা কম্পোনেন্টের ইন্টারঅ্যাকশনে আমরা কোনো একটা রিয়েলিস্টিক লাইটিং পেয়ে থাকি। যদি একটু ডিটেলসে দেখতে চাই, সাপোজ আমার কাছে একটা সুন্দর টি কেটেল দেওয়া আছে। এই টি কেটেলটাকে যদি আমি একটা অন্ধকার রুমে রাখি, টি কেটেলটাকে কি দেখবো? ব্ল্যাক দেখবো। নর্মালি যে কোনো থ্রিডি সফটওয়্যারে আমি একটা সুন্দর করে একটা জিনিস মডেলিং করার পর উইথাউট এনি লাইট যদি রেন্ডারিং করি, আপনি বেসিক্যালি কিছু দেখবেন না, কজ সেখানে কোনো লাইটের প্রেজেন্স নেই। এখন আমাদের মেইন টার্গেটটা হলো লাইটিংকে, যে ওভারঅল লাইটিংকে আমরা তিনটা কম্পোনেন্টে ডিভাইড করলাম, সেই তিনটা কম্পোনেন্টকে একটু ভালো মতো আন্ডারস্ট্যান্ড করা। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন। অ্যাম্বিয়েন্ট লাইটটা কাকে বলে? নর্মালি অ্যাম্বিয়েন্ট লাইটটা হচ্ছে এনভায়রনমেন্টের সব জায়গায় ইকুয়াল অ্যামাউন্টে থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের রুমে যদি যখন কোনো লাইট জ্বলে, অথবা দিনের বেলায় যখন আমাদের একটা ক্লাউডি নাইট বলি, অথবা আমাদের রাতের বেলায়ও নাইটের কথা বলি, আমাদের সব জায়গায় কিন্তু খুবই মিনিমাম অ্যামাউন্টের একটা লাইট থাকে, যেই লাইটটা ডাজেন্ট ম্যাটার আপনি লাইট সোর্সের দিকে ফেস করে আছেন নাকি লাইট সোর্সের অপোজিটে ফেস করে আছেন, সব জায়গায় ইকুয়ালি এক্সিস্ট করে। সো অ্যাম্বিয়েন্ট লাইটটা হচ্ছে খুবই ডিম অ্যামাউন্ট অফ লাইট, যেটা ডিফারেন্ট অবজেক্টে বারবার ইনডিরেক্ট রিফ্লেকশন হয়ে হয়ে আলটিমেটলি পুরো সিনারিওকে ইকুয়ালি ইলুমিনেট করেছে। সো এই লাইটটার অ্যামাউন্ট অবভিয়াসলি খুব কম হয়। একটা ভালো এক্সাম্পল হতে পারে, যদি আমাদের রাতের বেলায় বাংলাদেশে লোডশেডিং খুবই কমন, যখন লোডশেডিং হয় ফর ফিউ সেকেন্ডস আমরা কিন্তু সবকিছু টোটালি ব্ল্যাক দেখি। বাট যখন আমাদের একটা টাইম পাস করতে দেওয়া হয়, তখন কিন্তু একটা টাইম পরে আমরা কিন্তু আমাদের আশেপাশের সকল অবজেক্টের আউটলাইনটা বুঝতে পারি। সো যেহেতু বুঝতে পারছি, অবভিয়াসলি সেখানে খুবই লো লাইট বলে কিছু একটা লাইট আছে, এবং সেই লাইটটার কারণে কিন্তু আমরা বেসিক্যালি ওই অবজেক্টটাকে দেখতে পারি। এখন নর্মালি আমাদের কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে লাইটটা কেন দেখি না, এটার এক্সপ্লেনেশন হচ্ছে আমাদের চোখে বেসিক্যালি দুই ধরনের সেল আছে। এক ধরনের সেল হচ্ছে কালার সেল, কোন সেল, যেটাকে আমরা কালার সেলও বলতে পারি। আরেক ধরনের চোখের সেল হচ্ছে রড সেল। নর্মালি আমরা সবকিছু দেখি এই কোন সেলের প্রেজেন্সে, এবং এই কোন সেলগুলো বেসিক্যালি আমাদের কালার সেন্সিটিভ সেল। আমরা যে ডিফারেন্ট কালারের প্রেজেন্স বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের কোন সেলের জন্যই বুঝতে পারি। এখন যারা কালার ব্লাইন্ড হয়, সাপোজ রেড কালার ব্লাইন্ড, তার জন্য হয়তো বা রেড কোন সেলটা সেন্সিটিভ না, সে রেড কালারটা পারসিভ করতে পারে না। সিমিলারলি আমাদের রড সেলটা কিন্তু ব্রাইট লাইটে ইনঅ্যাক্টিভ থাকে, এবং ইম্পর্টেন্টলি রড সেলের কিন্তু কোনো কালার সেন্সিটিভ সেল নাই, তার মানে রড সেল কালার বুঝতে পারে না। এখন যখন আমরা খুব লো লাইটে চলে যাই, দ্যাট মিনস হঠাৎ করে খুব সাথে সাথে লোডশেডিং হয়ে গেল, তখন আমাদের কোন সেলটা সাথে সাথে কোন একটা লাইটের সিগন্যাল পাওয়া বন্ধ করে দেয়, বাট রড সেলটা কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করে। সো খুব ব্রাইট লাইট থেকে যখন আমরা একদম অন্ধকারে চলে আসি, ডার্কে চলে আসি, তখন আমাদের রড সেলটা অ্যাক্টিভেট হতে একটু সময় নেয়, এবং আলটিমেটলি একটা সময় পর যখন রড সেলটা অ্যাক্টিভ হয়, আমরা কিন্তু লো লাইটেও আশেপাশে জিনিসগুলো বুঝতে পারি। আমাদের রাতের বেলায় ঘুমানোর সময় ডিম লাইটের সময়ও সেম জিনিসটা হয়।
সো খেয়াল করে দেখি যখন আমাদের মেইন লাইট সোর্স বন্ধ হয়ে যায় তখনও কিন্তু এনভায়রনমেন্টে খুবই ডিম একটা লাইট থাকে, যেই লাইটের কারণে আমাদের আশেপাশের অবজেক্টের আউটলাইনটা বোঝা যায়, হয়তো বা সামান্য কালার বোঝা যায়, বাট এর বেশি ইন্ট্রিকেট ডিটেলস গুলো কিন্তু দেখা যায় না। সো এই ধরনের লাইটকে বেসিক্যালি আমরা বলবো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন। সো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন অথবা অ্যাম্বিয়েন্ট লাইটের ফার্স্ট প্রপার্টিস হচ্ছে এই লাইটকে কোনো ডেফিনিট সোর্সে ট্রেস ব্যাক করা যাচ্ছে না। এই লাইটটা আসতেছে একটা লাইট সোর্স থেকে, লাইটের রিপিটেড ইনডিরেক্ট ইলুমিনেশনের কারণে, এবং এই লাইটের কারণে আমরা একটা অবজেক্টের শেপটা বুঝতে পারি, হয়তো বা কালার বুঝতে পারি, বাট ইনডিকেট ডিটেলস বোঝা যায় না। সো বেসিক্যালি দ্যাটস দ্য অ্যাম্বিয়েন্ট লাইট। ডিফিউজ লাইট কোনটা? ডিফিউজ লাইট হচ্ছে বেসিক্যালি আপনি যদি একটা ডার্ক রুমে একটা ক্যান্ডেল জ্বালান, একটা রুম কমপ্লিটলি ডার্ক, সেখানে আমরা একটা ক্যান্ডেল লিড করলাম। এখন ক্যান্ডেলের সামনে যদি আমি কোনো একটা অবজেক্ট রাখি, অ্যাজ ফর এক্সাম্পল দিস ইজ মাই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সামনে যদি আমি একটা অবজেক্ট রাখি, তখন ব্যাপারটা দেখা যাবে এর যে ফ্রন্ট ফেস, এই ফেসটা ডিরেক্টলি ইলুমিনেট হবে, বাট এর যে ব্যাক ফেসটা আছে এটা কিন্তু কমপ্লিটলি ডার্কই দেখাবে, কারণ ব্যাক ফেসটা একদম আমাদের লাইটের অপোজিটে আছে। ব্যাপারটা কি আমরা কমপ্লিটলি ধরতে পারি একটা বিগার ক্যান্ডেল এবং বিগার অবজেক্ট নিয়ে? কি হইতে পারে একটা বিগার ক্যান্ডেল? বিগার ক্যান্ডেল হইতে পারে সান, এবং বিগার অবজেক্ট হইতে পারে আর্থ। নর্মালি আমাদের দিনের বেলায় আমরা কিন্তু আমাদের আর্থের যেই সারফেসটা একদম সানের দিকে ফেস করে আছে আমরা কিন্তু কমপ্লিটলি ব্রাইট দেখি, বাট রাতের বেলা কি হয়, আমাদের আর্থের ডিউর্নাল রোটেশনের কারণে যেই জিনিসটা হয়, আমাদের ফেসটা ডিরেক্টলি সানের অপোজিটে চলে যায়। সো অপোজিট সাইডে কিন্তু আমি কমপ্লিটলি ডার্ক দেখি। এই জিনিসটাই হচ্ছে ডিফিউজ লাইট। দ্যাট মিন্স যেই সাইডটা লাইটের দিকে ফেস করে আছে সেখানে আমি লাইট দেখব, যত ডিরেক্টলি আমি লাইটের দিকে ফেস করে থাকবো তত বেশি লাইট দেখব, যত আমি লাইটের অপোজিটে ফেস করব তত আমি কম লাইট দেখব। সো যদি কারেন্ট পিকচারটার কথা খেয়াল করেন, আমাদের এই পোর্শনটা লাইটের দিকে ফেস করে আছে, সো আমরা এই পার্টটা ক্যাটেলের জন্য দেখতে পাচ্ছি। আর রেস্ট অফ দ্য পার্ট, আমাদের এই পিছনের পার্টটা, এই পিছনের পার্টটা কিন্তু কমপ্লিটলি ডার্ক। কেন কমপ্লিটলি ডার্ক? কারণ এরা কিন্তু হচ্ছে আমাদের লাইটের অপোজিটে আছে। সো আমরা, এটাই হচ্ছে ডিফিউজ লাইটের ডেফিনেশন। আমাদের একটা ডেফিনিট লাইট সোর্স থাকবে, যেই অবজেক্টের যেই ফেসটা লাইটের দিকে ফেস করে থাকবে সেটা আমরা দেখতে পারবো, আর অবজেক্টের যেই পার্টটা লাইটের অপোজিটে ফেস করে থাকবে সেটা কমপ্লিটলি ডার্কনেসই থাকবে। এখন আপনি যদি এই অ্যাম্বিয়েন্ট লাইট এবং আমরা এই ডিফিউজ লাইটকে অ্যাড করি, তখন কিন্তু মোটামুটি রিয়েলিস্টিক একটা ইমেজ পাওয়া যায়। কেন এটাকে রিয়েলিস্টিক ইমেজ বলছি? কারণ কখনোই কিন্তু একটা অবজেক্টের সকল পার্ট কমপ্লিটলি ডার্ক থাকে না। এনভায়রনমেন্টের সব জায়গায় কিছু না কিছু অ্যাম্বিয়েন্ট লাইট থাকে। সো যেই জিনিসটা হয়, যেই পার্টটা লাইটের দিকে ফেস করে আছে সেই পার্টটাকে একটু লাইটার লাগে, আর যেই পার্টটা লাইটের অপোজিটে ফেস করে থাকে সেটাকে কমপ্লিটলি ডার্ক দেখাচ্ছে না, কারণ সেখানে কিছু অ্যাম্বিয়েন্ট লাইট আছে, বাট সেই জিনিসটা কম্পেয়ার টু দ্য ফেস দ্যাট ফেসেস টু দ্য লাইট, সেই পার্টের তুলনায় ডার্কার দেখাচ্ছে। সো ব্যাপারটাকে আমরা ধরতে পারি যখন আমাদের একদম একটা অমাবস্যার রাতে অথবা নিউ মুনের রাতে আমরা কিন্তু স্টিল সবকিছু বন্ধ করে দিলেও কিছু না কিছু দেখতে পারি। কারণ কি? কজ স্টার থেকে কিছু লাইট এসে আমাদের রাতের বেলায়, নিউ মুনের রাতেও কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট লাইট ক্রিয়েট করে রাখে। সো নর্মালি রাতের বেলা যেহেতু আমরা ডিফিউজ লাইটের অপোজিটে ফেস করে আসি, আমাদের কমপ্লিটলি ডার্ক দেখার কথা, বাট সবকিছু যদি বন্ধ করে দেওয়া হয় রাতের আকাশে স্টারের জন্য, আমরা কিন্তু কিছু লাইট ইকুয়ালি সব জায়গায় দেখতে পারি। সো এই ধরনের লাইটকে আমরা বলতে পারি অ্যাম্বিয়েন্ট লাইট। লেটার অন খেয়াল করে দেখেন, আমরা যদি এই জিনিসটার কথা চিন্তা করি, আমাদের এই ক্যাটেলে অ্যাম্বিয়েন্ট লাইট এবং ডিফিউজ লাইট দেওয়ার পর যদি আমরা এই দুইটা ক্যাটেল, ক্যাটেল ওয়ান এবং ক্যাটেল টুকে কম্পেয়ার করি, আমাদেরকে কিন্তু দেখে মনে হচ্ছে ক্যাটেল টুটা বেশি শাইনি। তার মানে যখন কোনো একটা অবজেক্ট খুব বেশি শাইনি হয়, সেই অবজেক্টের কিছু পার্ট থেকে লাইট সোর্সের, লাইটের যে কালারটা সেটা ডিরেক্টলি দেখা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমার কারেন্ট টি ক্যাটেলের ফ্রন্টে মনে করি একটা হোয়াইট লাইট ছিল, এবং টি ক্যাটেলটা শাইনি হওয়ার কারণে খেয়াল করে দেখি এইখানে আমাদের এই হোয়াইট লাইটটা দেখা যাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে। সো ইউ গেট দ্য আইডিয়া। সো আমাদের এই লাইটের কালারটা কিন্তু ডিরেক্টলি অবজেক্ট থেকে দেখা যাচ্ছে। এখন ডিফিউজ লাইটটা আমরা কেন দেখি? আমাদের এই ক্যাটেলকে অরেঞ্জ দেখা যাচ্ছে কারণ একটা হোয়াইট লাইট ক্যাটেলে আসার পর
অরেঞ্জ কালার ছাড়া বাকি সবগুলো কালারকে অ্যাবজর্ভ করে দেওয়া হয়েছে এবং অরেঞ্জ কালারটাকে রিফ্লেক্ট ব্যাক করা হচ্ছে। এর জন্য আমরা এই ক্যাটেলটাকে অরেঞ্জ দেখছি। বাট স্পেকুলার লাইট হচ্ছে একটা ভালো এক্সাম্পল, হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন অথবা লাইটের মিরর থেকে রিফ্লেকশন। আমরা যখন মিররে দাঁড়াই তখন কিন্তু আমাদের মিররের সামনে যা থাকে বেসিক্যালি পুরোটাকেই সে রিফ্লেক্ট করে। সো মিররের কেসে আমাদের কিন্তু রিফ্লেকশন ইজ ভেরি হাই, অ্যাবজর্পশন কিছু হয়, বাট রিফ্লেকশন অথবা অ্যাবজর্পশনের পার্টটা কিন্তু খুবই কম। দ্যাট মিনস ভিজিবল লাইটের কোনো কালারকে সে অ্যাবজর্ভ করছে না। সো ইন দ্যাট কেসে আমাদের যদি মিররের সামনে একটা লাইট সোর্স রাখা হয়, আমরা ডিরেক্টলি লাইট সোর্সকেই দেখি। যখন আমরা মিররের সামনে দাঁড়াই, মিররের জন্য ইমিডিয়েটলি লাইট সোর্স হচ্ছে আমরা নিজেরাই। সো আমাদের নিজেদেরকে আমরা মিররে দেখতে পারি। সো যদি আমাদের এই টিকেটেলটা অনেক বেশি শাইনি হয়, তখন কিন্তু টিকেটেলটার সামনে দাঁড়ালেও আমরা আমাদের ফেস দেখতে পারি। সো যেই জিনিসটা হচ্ছে, যখন একটা অবজেক্ট খুব বেশি শাইনি হয়, তখন সেই অবজেক্ট ভিজিবল পোর্শন লাইটের কোনো পার্টি অ্যাবজর্ভ না করে পুরোটাকেই সে রিফ্লেক্ট করে। এই জিনিসটাকেই বলা হয় স্পেকুলার কম্পোনেন্ট অথবা স্পেকুলার লাইট। আমার কারেন্ট অবজেক্ট যত বেশি শাইনি হবে, তত কিন্তু আমার স্পেকুলার লাইটটা বাড়বে, এবং আমার কারেন্ট অবজেক্ট যত কম শাইনি হবে, তত আমার এই স্পেকুলার লাইটটার অ্যামাউন্টটু কমবে। এবং স্পেকুলার লাইটের কোনো পোর্শনে যেহেতু অ্যাবজর্ভ হয় না, আমাদের সোর্স লাইটের যেই কালার, সেই কালারটাই আমরা অবজেক্ট থেকে দেখতে পারবো। এর জন্যই যদিও এই টি ক্যাটেলের কালারটা হচ্ছে অরেঞ্জ, আমাদের খেয়াল করে দেখি স্পেকুলার লাইট যেই জায়গায় পাওয়া গেছে সেখানে কিন্তু আমরা এই হোয়াইট কালারই দেখতে পাচ্ছি। সো মেইন থিং ইজ দ্যাট অ্যাম্বিয়েন্ট লাইট খুবই লো লাইট, সেটা কোনো একটা সোর্সে ট্রেস ব্যাক করা যায় না। ডিফিউজ লাইট, যেটা অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা অবজেক্টে কালার দেয়, যেই পার্টটা অবজেক্টের লাইটের দিকে ফেস করা, সেখানে আমি একটা লাইটার কালার দেখি অথবা ব্রাইট কালার দেখি, এবং যেটা লাইটের অপোজিটে ফেস করা সেখানে আমি অবভিয়াসলি কোনো কালার দেখবো না। আর ফাইনালি স্পেকুলার লাইটটা হচ্ছে এমন একটা লাইট যে লাইটের কোনো পোর্শনই অবজেক্ট দ্বারা অ্যাবজর্ব হয় না, রেদার পুরো লাইটটাই ভিজিবল রেঞ্জে রিফ্লেক্ট ব্যাক করে ভিউ পয়েন্টে আসে। এই কারণে ডিরেক্টলি আমরা সোর্স থেকেই দেখতে পারি। এই তিনটা কম্পোনেন্ট, দ্যাট মিনস আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট বলি, ডিফিউজ লাইট বলি এবং স্পেকুলার লাইট বলি, যখন আমরা এই তিনটা পোর্শনকে কম্বাইন করি, তখন কিন্তু আলটিমেটলি এরকম একটা ডার্ক ইমেজ থেকে আমি ফাইনালি একটা রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে পারি। সো আমরা আস্তে আস্তে দেখব যে কিভাবে এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে ডিজাইন করা যায়, এবং কিভাবে একটা ম্যাথমেটিক্যাল মডেল, এবং আমাদের একটা কনসিডারেশন থাকবে লোয়ার কস্ট। লোয়ার কস্টের একটা ম্যাথমেটিক্যাল মডেলে আমি রিয়েলিস্টিক্যালি এই পিক্সেলস এর কালারগুলো কি সেগুলো আমি খুব ভালো মতো বের করতে পারি। সো যদি আমাদের কম্পিউটেশনালি ইনএক্সপেন্সিভ একটা মডেল দিয়ে আমরা শুরু করি, অ্যাম্বিয়েন্ট লাইট, যেটা দিয়ে আমাদের ব্যাপারটা খুব ভালো বোঝা শুরু করবে। সো অ্যাম্বিয়েন্ট লাইট মেইন ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে এখানে কোনো আইডেন্টিফায়াবল সোর্স থাকবে না, এবং এই লাইটটা ইজ দ্য রেজাল্ট অফ রিপিটেড ইনডিরেক্ট ইলুমিনেশন। এই কারণে এটা কিন্তু কোনো সোর্সেও ট্রেস ব্যাক করা যায় না। এবং আলটিমেটলি এই লাইটটা যেহেতু খুবই লো, আমরা যদি অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্ট লাইট কত সেটা যদি ক্যালকুলেট করতে চাই, সো সেটাকে ব্যাকট্র্যাক করা কাইন্ড অফ নর্মালি ম্যাথমেটিক্যালি ইম্পসিবল, কারণ আমাদের ডিফারেন্ট অবজেক্ট থেকে এমনভাবে লাইট সোর্সটা রিফ্লেক্ট ব্যাক হয়েছে, এবং লাইটটা যেহেতু লো, প্রত্যেকবার যতবার ইনডিরেক্ট ইলিমিনেশন হবে লাইটের ইন্টেন্সিটি কিন্তু কমে আসবে, কজ লাইট রিফ্লেকশনের সময় কিন্তু অলওয়েজ কিছু না কিছু পার্ট অ্যাবজর্ভ হয়। সো আলটিমেটলি আমাদের একদম প্রত্যেকটা অ্যাম্বিয়েন্ট লাইট সোর্সে ট্রেস ব্যাক না করে আমরা সিম্পলি একটা ইকুয়াল ইন্টেন্সিটির লো ইন্টেন্সিটি লাইটকে একটা এনভায়রনমেন্টের অ্যাম্বিয়েন্ট লাইট হিসেবে চালিয়ে দিতে পারি। সো যেহেতু আমরা আরবিট্রারিলি খুবই একটা লো লাইটকে অ্যাম্বিয়েন্ট লাইট হিসেবে চালিয়ে দিতে পারি, সেখানে আমাদের কিন্তু আলাদা করে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এদের ধরে কোনো কম্পিটিশন করতে হয় না। সো আলটিমেটলি যদিও এটা রেজাল্ট অফ ইনডিরেক্ট ইলুমিনেশন, আমরা যেহেতু দেখেছি, একটু আগে বলে এসেছি যে আমাদের লাইটিং মডেলে এবার ইনডিরেক্ট ইলুমিনেশন দেখবো না। সো যেই জিনিসটা হয় এটা কম্পিউটেশনালি খুবই ইনএক্সপেন্সিভ হয়ে যায়। সো কিভাবে অ্যাম্বিয়েন্ট লাইটটাকে কন্ট্রোল করা হয়? গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট, লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট ডেফিনেশনটা বুঝাই যাচ্ছে, বাট অ্যাম্বিয়েন্ট লাইটটাকে ফিক্স করার জন্য আমরা একটা সিনারিওতে সার্টিন একটা অ্যাম্বিয়েন্ট ইন্টেন্সিটি লাইট আই এটাকে কনসিডার করে নিতে পারি। সো আলটিমেটলি এই আয়ের অ্যামাউন্টটা খুবই লো হবে, এবং এই আয়ের অ্যামাউন্টটাকে যদি আমি টিউন করতে চাই, তার জন্য একটা টিউনেবল প্যারামিটার কে এ, যাকে আমি অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট বলছি, সেটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং ওই দুইটাকে মাল্টিপ্লাই করে আমি একটা অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছি।
সো আলটিমেটলি আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা যদি একটু দেখি, সাপোজ আমাদের কোনো একটা এনভায়রনমেন্টের জন্য আমার অ্যাম্বিয়েন্ট লাইট এ এই জিনিসটা দেওয়া আমাদের 8 জিবি কালার মডেলে 0.1, 0.2, 0.1। সো এই লাইটটাকে আমি ধরে নিচ্ছি এনভায়রনমেন্টের সব জায়গায় ইকুয়ালি প্রেজেন্ট আছে। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের আগের ইকুয়েশনে যে আই এটা ছিল অ্যাম্বিয়েন্ট ইন্টেন্সিটি, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম। এখন কোশ্চেন ইজ এই আয়ের ভ্যালুটা কিভাবে আসলো? আনসার ইজ যেহেতু এই ভ্যালুটা খুবই লো, অ্যাজ আমরা দেখতেছি যে 8 জিবি যখন 000 হয় একটা ব্ল্যাক কালার দেয়, এবং এই ভ্যালুটা খুবই ক্লোজার টু 000। সো আলটিমেটলি যেহেতু খুবই লো একটা লাইট, আমরা আরবিটারিলি আয়ের একটা ভ্যালু ধরে নিচ্ছি। যদি আমরা ব্রাইট কোন একটা সিনারিও ডিজাইন করতে চাই, তখন হয়তোবা দিনের বেলায় এই আয়ের ভ্যালুটা বেশি ধরবো। যদি আমরা রাতের বেলায় কোনো একটা ডার্ক সিনারি ডিজাইন করতে চাই, তখন হয়তোবা এই আয়ের ভ্যালুটা আরো কম ধরবো। বাট কম বেশির পার্টটাই টিউন করার জন্য এখানে আরো একটা টিউনেবল প্যারামিটার কে এ দেওয়া হয়, যার ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। সো সাপোজ আমি এখানে কে এর ভ্যালু 0.5 চুজ করলাম। সো আলটিমেটলি আমার অ্যাম্বিয়েন্ট লাইটটা আসবে আই এ ইন্টু কে এ। সো প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আমি 0.5 দ্বারা ডিভাইড করি, আমার যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে 0.05, 0.1 অ্যান্ড 0.05। সো অ্যাম্বিয়েন্ট লাইটটার ওভারঅল ইন্টেন্সিটিকে আমি হাফ করে দিলাম। সো যেহেতু আমাদের লাইট সোর্স, আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট, আমাদের হচ্ছে ভিউ পয়েন্ট, কোনো কিছুর পজিশন এখানে কনসিডার করতে হচ্ছে না, আমি আরবিট্রারিলি একটা ইন্টেন্সিটি ধরে নিচ্ছি এবং তাকে টিউন করার জন্য একটা অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টও দিয়ে দিচ্ছি। যেই অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট কে এর মান দিনের বেলায় একটু হাই হবে এবং রাতের বেলা লো হবে, তখনই কিন্তু আমি একটা অ্যাম্বিয়েন্ট লাইটের ডিজাইন করতে পারছি। এবং আমরা যদি এই রাইট সাইডে থাকা ডিফারেন্ট অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টের জন্য পিকচারটার কথা চিন্তা করি, যখন আমরা দেখছি কে এর ভ্যালু 0, আমি কমপ্লিটলি একটা ডার্ক, যেহেতু কে এর ভ্যালু 0 হলে আমাদের আই এটাও, আই এর কে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে এটাও 0 হয়ে যাবে, কমপ্লিটলি ডার্ক একটা ইমেজ দেখছি। আর কে এর ভ্যালু যদি 1 হয়, আয়েতে আমি যেই কালারটা স্পেসিফাই করেছি সেটা পুরোটাই দেখতে পাচ্ছি। এবং যত আমি কে এর ভ্যালু বাড়াবো, তত কিন্তু আমার অবজেক্টটার ব্রাইটনেসটাও একটু বাড়ছে। বাট আমাদের মেইন টার্গেট থাকবে অ্যাম্বিয়েন্ট লাইটের অ্যামাউন্ট যেন অলওয়েজ খুবই কম হয়। সো ম্যাথমেটিক্যালি আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটটাকে এক্স্যাক্টলি এভাবেই মডেলিং করা হয়। এখন অ্যাম্বিয়েন্ট লাইটটাকে বোঝার জন্য আমরা যেই জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টের জন্য লাইট নিয়ে দেখি অ্যাকচুয়াল অবজেক্টটা কিভাবে দেখা যায়। সো আমাদের ধরে নেই যে আমাদের কারেন্ট সিনারিওর জন্য ডিফিউজ সোর্স ইন্টেন্সিটি ইজ 1। ডিফিউজ লাইটটা কি ডিফাইন করা হয়েছিল? যে কোনো একটা অবজেক্টে যেই পার্টটা লাইটের দিকে ফেস করা থাকে শুধুমাত্র সেই পার্টটাই ইলুমিনেটেড হবে, রেস্ট অফ দ্য পার্ট যেটা আমাদের লাইটের অপোজিটে ফেস করে আছে সেটা আমাদের কখনো ইলুমিনেটেড হবে না। সো ডিফিউজ লাইটের জন্য ডিফিউজ সোর্স ইন্টেন্সিটি, ডিফিউজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট, এই পার্টটাকে আপাতত বাদ দিই, এটা আমরা সামনে গিয়ে একটু দেখব। এটার জন্য অ্যাম্বিয়েন্ট সোর্স ইন্টেন্সিটি 1 দেওয়া। সো কোশ্চেন ইজ আমরা 8 জিবি কালার মডেল দিয়ে কোনো একটা ইন্টেন্সিটি ডিফাইন করলাম, এখানে তো ভ্যালু দেওয়া একটা, এখানে 1 দেওয়া কজ ক্যালকুলেশনটাকে একটু সিম্পলিস্টিক্যালি দেখার জন্য। বাট প্রত্যেকটা কালারের জন্য আমাদের কিছু কিন্তু ইন্টেন্সিটি থাকবে। বাট যদি আমরা মনোক্রোম ধরে নেই, ইন দ্যাট কেসে মনোক্রোম লাইটে, দ্যাট মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইটে কিন্তু আমরা জানি রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার মিউচুয়ালি সেম থাকে। সো যেই জিনিসটা করা যায় যে আমাদের অ্যাম্বিয়েন্ট, যদি আমাদের লাইটের ইন্টেন্সিটি একটা প্রোভাইড করা থাকে ইটস ফাইন। সো আমাদের কম্পিউটেশনাল কিছু কম করতে হবে, কারণ আমরা তখন মনোক্রোম লাইটের জন্য ক্যালকুলেশনটা করছি এবং মনোক্রোম লাইটের জন্য রেড, গ্রিন, ব্লু তিনটা ভ্যালুই সেম হয়। সো তখন কিন্তু আমাকে 3 বার ক্যালকুলেশনটা করতে হবে না, আমি একবার ক্যালকুলেশন করি টোটাল অ্যাম্বিয়েন্ট লাইট অথবা ডিফিউজ লাইট অথবা স্পেকুলার লাইট বের করে ফেলতে পারবো। সো এই এক্সপেরিমেন্টে আমরা ডিফারেন্ট ডিফিউজ কোফিশিয়েন্টের জন্য ভ্যালুগুলো কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, যখন আমাদের অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্টটা 0, আমরা আলটিমেটলি দেখি যে এই জিনিসটা কি হয়। অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট যদি 0 হয়, আমাদের টোটাল অ্যাম্বিয়েন্ট লাইট এ কে ডিফাইন করা হয়েছিল আই এ কে এ দিয়ে। সো যদি আমাদের অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট কে 0 হয়, তখন আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটটা কত হবে? অ্যাম্বিয়েন্ট লাইটটাও 0 হবে। সো খেয়াল করে দেখি এখানে প্রত্যেকটাই স্ফেয়ারের জন্য, যদি আমি লাইট সোর্সকে টপ রাইট কর্নারে ধরে নেই,
দ্যাট মিন্স এইখানে একটা লাইট সোর্স আছে, এখানে একটা লাইট সোর্স আছে, এইখানে একটা লাইট সোর্স আছে। দ্যাট মিন্স প্রত্যেকটা স্পেয়ারের জন্য ধরে নিই টপ রাইট কর্নারে লাইট সোর্স আছে। সো যেই জিনিসটা হবে, আমাদের যেই পার্টটা লাইটের দিকে ফেস করা তার জন্য কিন্তু আমরা ডিফিউজ লাইট পাবো, এবং তার অপোজিটে কিন্তু আমরা কোনো ডিফিউজ লাইট পাবো না। সো আলটিমেটলি যেই জিনিসটা হচ্ছে, যখন আমাদের কোনো অ্যাম্বিয়েন্ট লাইট নেই, এর অপোজিট পার্টটা আমরা কমপ্লিটলি ডার্ক দেখছি। এরপরে যখন আমরা ডিফিউজ কোফিসিয়েন্টের মান আরো বাড়াবো, অ্যাজ ফর এক্সাম্পল ডিফিউজ কোফিসিয়েন্টের মান যদি 0.1 হয়, সেটা ওয়ানের সাথে মাল্টিপ্লাই হবে 0.1, তখন আমরা খেয়াল করে দেখি এটার ব্রাইটনেস আরো একটু বাড়ছে। আমরা যদি আরো একটু বাড়াই, দেখি ব্রাইটনেসটা আরো একটু বাড়ছে। যদি আমরা কমপ্লিটলি বাড়িয়ে এটাকে 0.7 নেই, তখন দেখা যাচ্ছে যে অ্যাম্বিয়েন্ট লাইটটা এতটাই বেড়ে গেছে যে আমরা সেটা, যেখানে যে কিছু ডিফিউজ লাইট আছে এর প্রেজেন্সটাই বোঝা যাচ্ছে না। সো আলটিমেটলি রিয়েলিস্টিক্যালি আমি যেই জিনিসটা দেখি, অবজেক্টের যেই পার্টটা লাইটের দিকে ফেস করে থাকে, লাইট সোর্সের দিকে ফেস করে থাকে, সেখানে আমরা সার্টেন ইন্টেন্সিটির একটা ডিফিউজ লাইট দেখি। এর অপোজিট পার্টে কমপ্লিটলি ব্ল্যাক দেখি না, বাট খুবই সামান্য একটু লাইট দেখি। সো অ্যাম্বিয়েন্ট লাইটটাকে কিন্তু খুবই লো হওয়া উচিত। আমরা যদি খুবই হায়ার ভ্যালু অফ অ্যাম্বিয়েন্ট লাইট সেট করি, তখন বেসিক্যালি এরকম একটা ওয়াশড আউট অথবা ব্ল্যান্ড ইমেজ আমি দেখতে পারি। সো আইডিয়ালি যে জিনিসটা হয় যে আমি কে এর ভ্যালুটাকে বেসিক্যালি 0 থেকে শুরু করে 0.3 পর্যন্ত রাখা হয়। বাট এর বেশি গেলে বেসিক্যালি আমাদের এই জিনিসটা ওভারঅলি খুব বেশি ব্রাইট হয়ে যায়। সো মেইন থিং ইজ দ্যাট অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের জন্য আমরা অ্যাম্বিয়েন্ট লাইট আই এ এবং অ্যাম্বিয়েন্ট কোফিশিয়েন্ট কে এ, এই দুটোকেই খুবই লো রাখার ট্রাই করব, যেন আমাদের কোনো একটা অবজেক্টের পার্ট কমপ্লিটলি ডার্ক না হয়, বাট এমনও যেন না হয় অ্যাম্বিয়েন্ট লাইট আমার ডিফিউজ লাইট অথবা স্পেকুলার লাইট থেকেও ডোমিনেন্ট কিছু একটা হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট। আমরা পরবর্তীতে হচ্ছে ডিফিউজ লাইট এবং স্পেকুলার লাইট সম্পর্কেও দেখব।